নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আজকে ঘটনায় যাব, বেশি কথা বলবো না, সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি করে নাও। আজকে ঘটনাটা আমি সবাইকে বলবো পুরো শোনো, পুরো ঘটনাটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আজকে ঘটনাটা আমাদের আসে পাঁশকুড়া থেকে, মেদিনীপুর পাঁশকুড়া থেকে আজকে ঘটনাটা আসে। ঘটনাটা শেয়ার করে হচ্ছে সে সঞ্জয় রায়। আজকে ঘটনাটা তোমাদের সাথে সবাইকে বলবো, ঘটনাটা তোমরা শোনো, বেশি বেশি করে পারলে শেয়ার করো, কারণ আজকে যে ঘটনাটা আসে ঘটনাটা বড়ই অদ্ভুত। মানে এরকম মানুষ আমাদের চারপাশে অনেক আছে। আজকে সেরকমই একটা ঘটনা, সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটা সঞ্জয় ভাই বলে, দিদি ভাই আমি তোমার অনেক অনেক ঘটনা শুনি আর তোমাকে খুব ভালো লাগে, এমনকি আমার সাথে সাথে আমার পরিবারের সবাই তোমার ঘটনা রাত 10টার সময় যখনই আসে ফোনের স্ক্রিনে, আমরা বাড়ির সবাই তোমার ঘটনা শুনি। আর সত্যি কথা বলতে আমার কাকিমা তোমাকে খুব ভালোবাসে। দিদিভাই যদি কোনোদিন পাঁশকুড়া আসো অবশ্যই নাম্বারে আমায় যোগাযোগ করো। তো ভাই কিন্তু নাম্বারটাও আমাকে দিয়ে দিয়েছে। তো ভাই অবশ্যই, সঞ্জয় ভাই তুমি আজকে আমার ঘটনা শুনছো, কোনোদিন না কোনোদিন অবশ্যই যাব। তাহলে চলো আজকে আর কথা বেশি বলবো না, ঘটনায় যাব। সঞ্জয় ভাই বলে, দিদি ভাই আমার এক খুব ভালো বন্ধু ছিল। ছিল কেন বলছি, ঘটনাটা শুনতে হবে তাহলে বুঝবে কারণ ছিল কেন বলছি। আমাদের সঞ্জয় বলে, দিদি ভাই আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার খুব কাছের এক বন্ধুর সাথে ঘটে যায়। আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে, আমরা যদি তাদের সাথে না মিশি তাহলে আমরা জানতে পারবো না সেই মানুষটা কিরকম। আজকে যে ঘটনাটা বলবো, সঞ্জয় বলে, দিদি ভাই আমার একটা বন্ধু ছিল। ছিল কেন বলছি সেটা শেষে গিয়ে বুঝতে পারবে, ঘটনাটা শোনো। আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুটার নাম আমি এখানে নিচ্ছি না, কারণ তার পরিবারের কথা ভেবে। সেই বন্ধুটা না ভগবান বিশ্বাস করত, না ভূত প্রেত, কোনো আত্মা, কোনো দৈবিক না অলৌকিক না ভৌতিক, ও কোনো রকম কোনো কিছু বিশ্বাস করতো না। আর সব থেকে বড় কথা, ওর জীবনে একটাই আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, সেটা হচ্ছে জীবনে প্রেম করবে। ওর প্রেম করার খুব ইচ্ছে, যে সুন্দরী একটা ভালো মেয়েকেও প্রেম করবে। এবার ঘটনাটা ঘটে ঠিক এরকম, বলি ঠিক 2 বছর আগে, পুরো বর্ষার সিজন, মানে আমাদের পশ্চিমবঙ্গে তখন বর্ষা অলরেডি ঢুকে গেছে, প্রায় 15-20 দিন হয়ে গেছে। ওকে এত, মানে ও মানুষের কথা শুনতো না, এরকম ধরনের ছেলে ছিল। মানে ওকে যেই কাজটা না করবে ও বেশি করে ওই কাজটাই করবে। জানি না কেন, যে সব মানুষের যেটা মানে খারাপ লাগে করবে না, কোনো মানুষ সেই কাজটা করবে না, ওই কাজটা ও করবে। ওর না এরকমই মানে কি বলবো মেন্টালিটি ছিল। এবার ঘটনাটা বলি, যখন আমাদের পশ্চিমবঙ্গে পুরো একদম বর্ষা ঢুকে গেছে, তো বর্ষার সময় ওকে ওর বাবা মা বলতো, মানে আমি কাকু কাকিমা ডাকি, তো কাকু কাকিমা বলতো যে দেখ তুই বাইরে যাবি না বর্ষার সময়, এরকম বাইরে এইদিকে ওইদিকে ঘুরবি না। আর মানুষ বর্ষার সময় মূলত কি করে, নয় কোনো জায়গায় খুব মুষলধারে বৃষ্টি হলে আশ্রয় নেয়, আর নইলে পারে মানুষের ছাতা ব্যবহার করে। ও কি করতো, যখনই বৃষ্টি হতো, ঝড়, বাইরে বজ্রঘাত হচ্ছে, ও কি করতো, ঘর থেকে বেরিয়ে যেত। কোনো কাজ নেই বাইরে, ও বেরিয়ে গিয়ে বিদ্যুৎ পড়ুক আর যাই পড়ুক, বাজ পড়ুক, ওর কোনো কিছু ভয় ছিল না। ও সেইগুলো সবকিছু উপেক্ষা করে ও ঘুরে বেড়াবে বাইরে, বৃষ্টিতে ভিজবে। মানে ওর বাবা মা, পাড়ার আমরা যা বন্ধু ছিলাম তারা সবাইকে ও এক প্রকার নাজেহাল করে দিয়েছিল, মানে এত জ্বালাতো। এবার ওকে একদিন হলো কি, আমাদের সেই বর্ষার সময় আমার পাশের বাড়ির এক জেঠিমা, অনেক বয়স হয়েছিল, সেই জেঠিমা মারা যায়। তো জেঠিমা মারা যেতে, তো আমরা সবাই গ্রামের ছেলেরা সবাই যাব। তো ও আমাদেরই বন্ধু, তা বললো দেখ জেঠিমা মারা গেছে। ওর কথাবার্তা এমনি খুব ভালো, কিন্তু কাউকে মানতো না আর কোনো কিছু ও ভয় পেত না। তো ও বললো দেখ তোরা যাবি তো? তা আমি বললাম যে হ্যাঁ যাবো, তুইও যাবি নাকি? বললো বাবা আমি যাবো না। তোর মা বাবা বলতো দেখ বাবা তুই তো কারোর কথা শুনিস না, কমসে কম রাতের বেলা তাড়াতাড়ি একটু বাড়ি ফিরবি, যদি বাইরে থাকিস তাহলে পরে রাতের বেলা আমাদের খুব চিন্তা হয়, কারণ তুই তো কোনো কিছু কারোর কথা শুনিস না, মানিস না। ও তা তো কোনো কিছু ওর মানে কি বলবো, তা তো ওর কোনো
কিছুই প্রবলেম হতো না, ও ওর মতো কাজ করে যেত, ওর কোনো কিছু কানে যেত না। এবার ঘটলো হচ্ছে সেই শ্মশানে যাওয়া নিয়ে। তো রাতের বেলা সব কিছু করতে করতে সন্ধে সন্ধে হয়ে যায়, মানে ওই সন্ধে বেলায় মারা যায়। তারপর তাকে নিয়ে যেতে যেতে আনুমানিক 8টা সাড়ে 8টা রাতে বেজে যায় যখন আমরা শ্মশানে পৌঁছই। তো শ্মশানে যখন নিয়ে যাই তখন হয় কি, ওই বৃষ্টি হচ্ছে বলে তো বলছে যে বডি পুড়তে সময় লাগছে। তো আরো ওর আগে ওই জেঠিমার আগে আরো অনেক ডেড বডি আছে, এবার সিরিয়াল বাই সিরিয়াল ওগুলো হবে, তারপরে তো জেঠিমার আসবে নাম্বার, তারপরে জেঠিমার কাজ হবে পোড়ানো। তো সেরকম ভাবে আমরা ওখানে বসে রয়েছি। ও দেখলাম কোনো কারণ নেই, বৃষ্টি হচ্ছে, ও সবাই আমরা একটা শেল্টারে রয়েছি, ও দেখলাম বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছে। তো ওকে বললাম কেন এরকম করিস দেখি, তুই কবে শোধরাবি ভাই, বাইরে বৃষ্টি পড়ছে, এখনো তো জেঠিমার দাও হতে অনেক সময় লাগবে, তোর তো জ্বর চলে আসবে ভাই, তোর বাবা মায়ের কথা একবারও ভাবিস না। ওকে কিছু বললে ও সেই কথাটাকে নিয়ে খিল্লি করতো, কোনো কিছু ওর তোয়াক্কাই করতো না, সব কিছু ওর কাছে অবহেলা। তো যাই হোক, ওকে আমরা আর কিছু বললাম না, কিন্তু চোখে চোখে রাখতাম। তারপর আমরা ওখান থেকে জেঠিমার যখন নাম্বার আসে, জেঠিমাকে পুড়িয়ে জেঠিমার সব কাজকর্ম করে আমরা যে যার মতো পাড়ায় ফিরে আসি, ও চলে আসে। আসার পর ওর কি মন হয়েছে, ও রাত্রেবেলা মানে মাঝ রাতে, আমরা তো বাড়ি 11টা সাড়ে 11টার মধ্যে চলে আসি, ও কি করেছে মাঝ রাতে উঠে গেছে শ্মশানে। কি করতে গেছে জানি না আমরা কেউ। এবার ওর ওই বন্ধুটার মা আমার বাড়িতে আসে, পাশাপাশি বাড়ি, এসে বলছে সঞ্জয় বাবা তুই আমার ছেলেটাকে দেখেছিস? আমি বললাম না তো কাকিমা। বলছে দেখ না, ও বাড়িতে নেই, ওকে পাচ্ছি না, আমি আরো 2-3 জনের বাড়ি গেছিলাম, ওরাও বললো যে ওকে, ও তো আসেনি, ওকে কেউ দেখেনি। আমি বললাম মহা জ্বালায় বললাম তো, ও কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না, আজকে ওকে চট থাপ্পড় মারবো। তো আমরা 2-3টে বন্ধু আমরা আজকে সবাই ভাবলাম আজকে ওকে যেখানেই পাবো ওকে চট থাপ্পড় আজকে মারবো, কারণ ও এত বেয়াদবি পানা করছে। ও কি ছোট বাচ্চা? একটা এত বড় ছেলে, 28-29 বছর বয়স, ও কাউকে কিছু তোয়াক্কা করে না, কারোর কথা শোনে না, খামখেয়ালি, ওর যেটা ইচ্ছা ও সেটা করে। আজব পাবলিক তো, মানে কোন প্ল্যানেট থেকে ও এসছে, মানুষ আবার এরকম হয় নাকি, মানে আমরা না নাজেহাল হয়ে গেছি। তো খুঁজতে খুঁজতে আমরা জানি ওর নেচারটা। তো আমাদের সাথে আর একটা বন্ধু থাকে, ওর নাম দীপু। তো ও বললো যে সঞ্জয় চল তো একবার শ্মশানে যাই, কারণ শ্মশানে গেছিলাম তো, ওর মনে হয় শ্মশানে ওকে টেনেছে, চল। তো আমরা সেরকম ভাবে শ্মশানে যাই। ওমা, গিয়ে দেখি শ্মশানে যেখানে কাঠে ডেড বডি গুলো পোড়ানো হয়, যেখানে জেঠিমাকে 2-3 ঘন্টা আগে পুড়িয়ে এসছি, ওখানে বৃষ্টি পড়েছে তো, মানে একদম কাদা মাটি ছাইগুলো গলে একাকার হয়ে গেছে। ও দেখি ওই যেখানে ডেড বডি গুলো পোড়ানো হয় ওখানে বসে আছে। রাত তখন প্রায় 3টে-3:45 বাজে। আমরা দেখে বলছি পাকলা কথা করে, ওকে জুতো দিয়ে মারতে মারতে ওখান থেকে নিয়ে এসছি, কাঁদছি। বলছে কেন আমার সাথে এরকম করছিস তোরা, আমার তো একটাই মাত্র জীবন, আমি একটা জীবনে আমি সব রকম সুখ পেতে চাই। এমনি সুখ? তুই মরা পোড়ানো শ্মশানে চিতায় গিয়ে বসে রয়েছিস, তুই করে কি সুখ পাবি? বলছে না তোরা জানিস না, সবাই বলে শ্মশানেই নাকি শান্তি। আমি বললাম রে ভাই পাঠা নাকি তুই, শ্মশানে শান্তি সেটা কথার কথা, বলে মারা গেলে শ্মশানেই শান্তি, মানে চিতায় শান্তি, সব শেষ ওখানে, মানুষের মায়া সংসার মোহ টান সবকিছু ওখানে শেষ, সেইটা বলে। তুই জীবিত থাকতে তুই শ্মশানে গিয়ে ওই মরা ছাই ফাই ওর সাথে বসে রয়েছিস। তারপর যাই হোক, তো ওর মা অনেক কান্নাকাটি করে, বাবাটাও কাঁদে, খুব কষ্ট লাগে আমাদের, কিন্তু ও এত বেয়াদব ছেলে, কোনো মতে কারোর কথা শোনে না। সকালবেলা আমরা তো প্রায় ওকে বাড়ি নিয়ে যেতে যেতে কাক ভোর হয়েই গেছে, বাড়ি যে যার গিয়ে শুই, ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে সকালবেলা আমরা খবর নিই ও বেরোয়নি, বাড়িতেই রয়েছে। তো গেলাম, কাকিমা দেখি বাসন মাজছে আর কাঁদছে। তো গিয়ে বললাম কাকিমা কি হয়েছে, কান্নাকাটি করছো কেন, সকালবেলায় কি? তো তখন কাকিমা বললো না রে, ছেলেটাকে নিয়ে না আর পারছি না, আমি নাজেহাল হয়ে গেছি, আমরা দুজন মূল্যে পাচ্ছি, তারপর ওর যা হবে গতি হবে, ও নিজে নিজেই তো রাজা, ওর আর কি হবে, ওর জন্য আমরাই মরে যাব বলছে। আর কাকিমা কাঁদছে। তার বললাম কাকিমা কেঁদো না। কোথায় পাগলটা? বলছে এখনো ঘুমাচ্ছে। ওর ঘরে গেছি,
গিয়ে দেখলাম গায়ে প্রচন্ড জ্বর, হবে না, সারা সন্ধ্যে থেকে ও ভিজছে, ওর তো জ্বর হবেই। তখন আমি ওকে বললাম, এই ওঠ, চল ডাক্তারের কাছে চল। ও তখন বলছে, না আমি ডাক্তার দেখাবো না, তোদের সাথে কোনো বন্ধুত্ব রাখবো না, আজ থেকে তোরা আমার কেউ না, আমার জন্য তোরা সবাই মারা গেছিস, বলেছে। থাট করে এক চড় মেরেছি মুখের মধ্যে। তখন বলে, যাই হোক, বন্ধু বান্ধব তো ফেলতেও পারি না, পাগলের মতো করে। এমনি ছেলেটা কথাবার্তা ভালো, ওর যেন মাথায় না ভূত চাপে থেকে থেকে। তো যাই হোক, ওকে অনেক বুঝিয়ে আমরা নিয়ে যাই ডাক্তারের কাছে। ডাক্তারবাবু আসেনি, বসে আছি। ওখানে একটা মেয়ের প্রচন্ড জ্বর হয়েছে। তো মেয়েটার বয়স ওই আনুমানিক 17-18 বছর। তো মেয়েটা এসছে, এবার ওর জ্বর গায়ে, ও ডাক্তারের কাছে গেছে। ও বলছে যে, ভাই এই মালটাকে পটালে হয় না, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম, দেখ তোর বোনের বয়সী, ও বয়সে অনেক ছোট, ওইসব না নোংরা মাথা দিয়ে তোর এইসব জিনিসগুলো বের কর। জ্বর হয়েছে, ডাক্তার দেখাতে এনেছি, ওষুধ নিবি, শরীরে কি প্রবলেম বলবি, সোজা বাড়ি যাবি। তো যাই হোক, ও এরকম করতো। এবার ওকে নিয়ে এসছি, বাড়িতে দিয়ে দিই। সন্ধ্যে থেকে ওর আর দেখা নেই। এবার সবাই বলছে, কি রে, ওর কি শরীরটা আরো বেশি খারাপ হলো, ওর কি জ্বরটা বেশি আসলো, ও বাইরে কেন বেরোচ্ছে না, সবাই বলছে। তা আমি বলছি, দেখ ভাই, আমি তো জানি না ওর কেন কিসের জন্য বেরোচ্ছে না, তোরা যা। কারণ আমার না, সত্যি কথা বলতে, ও যেরকম একটা বাজে মানে সবার সাথে করতো না, কথা শুনতো না, করতো না, আমার না ওর সাথে পরে মিশতে ইচ্ছা করতো না, একটা কিরকম যেন লাগতো। যাই হোক, তারপর ও কি করছে না করছে আমি জানি না। আমার কিছু বন্ধু পাশে থাকে, দীপু টিপু, ওরা ওর বাড়িতে যায়। দীপু ওরা এসে বলল, সঞ্জয় বাড়িতেই আছে, কোনো সমস্যা নেই, ওর মতো ও থাক, বুঝেছিস, ও আমাদের সাথে এক প্রকার মিশতেই চাইছে না, তাহলে ওর মতো ও থাক, আমাদের ওর সাথে যেচে মেশার কোনো দরকার নেই, ওর যখন আমাদের সাথে বন্ধুত্ব রাখার দরকার নেই, রাখার দরকার নেই। তো তারপর থেকে সত্যি কথা বলতে আমরা ওর বিষয় নিয়ে কোনো রকম আলোচনাও করতাম না বন্ধু মহলে, আর ওকে নিয়ে কোনো রকম ওর কি হচ্ছে ওর লাইফে আমরা ঢুকতাম না, ওর মতো ও হয়ে গেল। কিন্তু ওর যে বাবা মা, কাকু কাকিমা, অমায়িক মানুষ, ওনারা যখন বাজার যেত বা রেশন ধরে আনছে কাকিমা, তখন জিজ্ঞাসা করতাম ওর কথা, যে কেমন আছে কাকিমা, কেমন আছো, বা কাকু শরীর কেমন আছে, এসব জিজ্ঞাসা করতাম। এরকম করতে করতে সবাই আমরা আমাদের মতো ব্যস্ত হয়ে যাই। আমার সামনে বোনের বিয়ে ছিল, বোনের বিয়ে আমি একদম ব্যস্ত হয়ে পড়ি, আমার বন্ধু বান্ধব নিয়ে বোনের বিয়ে, ফুল অর্ডার দেওয়া, মাছ অর্ডার দেওয়া, মাংস অর্ডার দেওয়া, হ্যাঁ, তারপরে বাজার দোকান সবকিছু করতে করতে আমি সত্যি কথা বলতে ওর বিষয়টা মানে ওর মতো, তো ওকে আমরা তখন সত্যি কথা বলতে না বিয়েতে নেমন্তন্ন করেছি, না ওর সাথে কোনো রকম কিছু, কারণ ও যখন মিশতে চায় না নিজে থেকে, তখন আমরা ওর সাথে মিশতে চাই না, টোটালি ওর কথা ভুলে যাই। এবার ঘটনাটা ঘটলো, হট করে একদিন ভোরবেলা, একদম কাক ভোর, কাকিমা এসে, সঞ্জয়, বাবা সঞ্জয় গেট খোল, বাবা সঞ্জয় সর্বনাশ হয়ে গেছে, খুব চিৎকার চেঁচিমেচি করছে, কাঁদছে। তখন আমি বললাম যে কাকিমার গলা না, তো আমি সাথে সাথে উঠলাম ঘুম চোখে, উঠে বলছি, দাঁড়াও কাকিমা, আসছি আসছি। তা আমি যাই। এবার আমার মা বাবা আতঙ্ক, মানে ভয় পেয়ে গেছে, কারণ সদ্য সদ্য বোনের বিয়ে হলো। এবার আমার বাবা মা সকালবেলা ঘুমের ঘোরে, তো গলার আওয়াজটা অতটা বুঝতে পারিনি। এদিকে মা বাবা উঠে হাউমাউ করে মানে কান্নাকাটি শুরু করেছে, ভেবেছে বোনের কিছু হয়েছে, কারণ এখন যেরকম সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় নিউজে দেখছি যে বিয়ের পরে কি হচ্ছে, তো আমার বোনের দেখাশোনা করে বিয়ে, মা বাবা সেটা ভেবেছে যে মেয়ের কিছু হয়েছে। তখন দেখলাম যে ওই কাকিমা আসছে, বন্ধুর মা। তখন আমার মা বাবা বললো, কি হয়েছে গো, সকালবেলা আমার ছেলেটাকে এরকম করে ডাকছো, কান্নাকাটি করছো, কি হয়েছে? বলছে, বলিস না বাবা, পাগলটা আমাদের ছেড়ে চলে গেছে। বললাম, পাগলটা ছেড়ে চলে গেছে মানে? তখন আমি ভেবেছি হয়তো ও যেরকম সত্যি মানে অর্ধ পাগল, ঘুরে ঘুরে বেড়ায়, ও হয়তো কোনো জায়গায় চলে গেছে। তখন কাকিমা বলছে, না বাবা, ও গলায় দড়ি দিয়েছে। এই কথা শুনে আমার তো হাত পা কাঁপছে, যে পাগল ছিল, ছাগল ছিল, ও আমাদের বন্ধু ছিল, ও মিশতে চাইতো না, আমরা ওর সাথে মিশতাম না, তাহলে ও গলায় দড়ি দিয়েছে। আমি সাথে সাথে মানে মানে আর কোনো কথাই নেই, কাকিমার সাথে দৌড় ওদের বাড়িতে। যখন যাই তখন দেখছি, হ্যাঁ, ওর জিভটা এতখানি বেরিয়ে গেছে, ঝুলছে, আর মানে সেই ওর চোখের ওই দৃশ্য, মানে গলায় দড়ি দেওয়া দৃশ্য, যে কতটা কষ্ট করে মরে, তো ওই মানে ওই দৃশ্য দেখে আমার না মাথা ঘুরে যায়।
আমার সারা শরীর ওখানে ছেড়ে দিয়েছে, আমি কি করব বুঝতে পারছি না। তো কাকিমা আমাকে বলছে, বাবা কি করব বাবা, আমার একটা মাত্র ছেলে ছিল, সে তো হবেই। তখন কাকু কাকিমা দুজনে আমাকে ধরে মানে এত কাঁদছে, আমি কাঁদবো কি করব, আমি মানে কিছু বুঝতে পারছি না। তখন আমি বললাম যে কাকিমা কাকু অনেকক্ষণ পর কথা বলি, যে আমাকে একটু রিকভারি হতে দাও, আমার শরীর খুব অস্বস্তি লাগছে। তো আমি জল খাই, খাওয়ার পর আমি ফোন করলাম আমার বন্ধুদের, দীপু ওদেরকে ফোন করি, ওরা কেউ জানে না খবরটা। ওদেরকে ফোনে আমি বললাম যে তোরা একটুখানি ওই বন্ধুর নাম করে যে মারা গেছে ওর বাড়িতে আয়। তো ওরা বললো ভাই এত সকালবেলা, আমরা আয় না। তো সবাই ছুটে আসে, আমাদের বন্ধু সার্কেলটা সবাই মানে আমরা খুব একত্র, সবাই ছুটে আসে, এসে সবাই আমরা দেখলাম যে ওরকম ফ্যানের সাথে ওর একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরেই ও থাকতো। তো ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে, সবাই দিকে তখন বলছি যে কি ব্যাপার, পাড়া পুরো রটে গেল, পুরো পাড়া ওদের বাড়িতে, তখন গ্রাম আমাদের। তখন ওকে পুলিশে ফোন করা হয়, পুলিশ আসলো, তখন সবাই পাড়ার লোক বলল যে ওর মানসিক ভারসাম্য ছিল, কারণ ও পাগল পাগল টাইপের ছিল, ও তো কারোর কথা শুনতো না, সবকিছু পুলিশকে বলা হয়। তা কাকু কাকিমা মানে প্রচন্ড ভেঙে পড়ে। তো যাই হোক, সবাইকে সামলে ওকে নিয়ে যাই। তো আমরা শ্মশানে গিয়ে ভাবছি যে আজ থেকে প্রায় মাসখানিক আগে এই শ্মশানে ও এসে বসেছিল রাত্রেবেলা, পাশের বাড়ির জেঠিমাকে পুড়িয়ে গেলাম, আজকে এই ছেলেটাকে শ্মশানে নিয়ে এসেছি আমরা তার শেষ কাজটা করতে। তো আমরা বন্ধুরা ওর কথা বলে খুব কান্নাকাটি করছি, যতই হোক ও আমাদের বন্ধু ছিল, তো ছোট থেকে আমরা বন্ধু ছিলাম। তো আমাদের এরকম ঝামেলা হতো প্রায়শই, যে মিশবি না, কথা বলবি না, যা তুই যা, এরকম হতো। কিন্তু আবার একটা সময় গিয়ে আমরা সব ঠিক হয়ে যেতাম। কিন্তু ও তো আমাদের ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিল না। তো খুবই খারাপ লাগছে ওই সময়টা। যাই হোক, ওর কাজ করে আমরা যে যার মতো বাড়ি ফিরি। এবার ঘটনা ঘটতে শুরু করলো, যেটা আমরা কেউ ভাবিনি যে এরকমও আমাদের সাথে কোনো সময় হবে। সেটা হচ্ছে রাতের বেলা যখনই ঘুমাতাম, তখনই না ও, যে একটু পাগল পাগল টাইপ ছিল তো, ওরকম করতো সবার সাথে। ও রাতের বেলা এসে সবাইকে ডাকতো, এই সঞ্জয় আমি আবার এসছি রে, জ্বালাবো তোদেরকে জ্বালাবো, এরকম করে না আমাকে আমার বাড়িতে এসে মাঝরাতে এরকম করে আমি ওর গলা শুনতে পারতাম। তারপর আবার আমাদের দীপু আরো যারা বন্ধু ছিল সবার বাড়িতে বাড়িতে না রাতের বেলা ওরকম যেত, গিয়ে গিয়ে সবাইকে নাম ধরে ধরে ডাকতো আর বলতো, এই দীপু আমি আবার এসছি তোদেরকে জ্বালাবো, সবাইকে না এরকম বলতো। একদিন আমরা সবাই মিলে ওর বাড়িতে যাই, গিয়ে কাকু কাকিমাকে বললাম যে কাকু কাকিমা, দীপু এই কাকু কাকিমা তোমরা কি রাতের বেলা কোনো রকম আওয়াজ শোনো? তো কাকু কাকিমা তখন বলছে, কিরকম আওয়াজ বাবা? আমি বললাম জানো তো, এরকম ও না আমাদেরকে রাতের বেলা এসে ডাকে, তুমি দীপুকে জিজ্ঞাসা করো, দীপুও সাথে ছিল। দীপু তখন বলছে, হ্যাঁ কাকিমা, কাকু ও রাতের বেলা এসে এরকম ডাকে আর বলে আমি আবার এসে গেছি তোদেরকে জ্বালাবো। হ্যাঁ, তো তখন বলছে, বাবা এইসব বিষয় তো আমি কিছু জানি না, তোরা কি বলছিস রে বাবা, তোরা ঠিক করে শুনেছিস নাকি তোদের কোনো মনের ভুল? তখন আমরা বললাম যে কাকিমা, একজনের সাথে যদি হয় তাহলে মনের ভুল হয়, আমরা যত ওর বন্ধু ছিলাম সবাইকে রাতের বেলা ও গিয়ে চিৎকার পেরে পেরে বলে, কিন্তু আমাদের বাড়ির মা বাবা কেউ ওর গলা শুনতে পায় না, আমরা কিন্তু রাতের বেলা আতঙ্কে ঘুমাতে পারি না। ও বেঁচে থাকতো আমাদের কোনোদিন কথা শুনিনি, আজকে ও মৃত্যুর পর জানি না আমাদের সাথে ও কি করবে। তখন কাকু কাকিমা বললো, বাবা আমি কি করব, তোরা বল আমি কি করব? তখন আমরা বললাম, না কি আর করবে তুমি, বা কি করবে, তোমাদেরও তো বয়স হয়েছে। যাই হোক, শুধু কথাটা আমরা শুনিয়ে চলে আসি। পাড়ার মোড়ে এসে আমরা সবাই বসে বসে আলোচনা করছি যে ও মারা যাওয়ার পরে আমাদের সাথে এসে এরকম কেন করছে, আমরা তো ওর সাথে মিশতামই না, আর ও এরকম কেন করছে। সবাই মানে আমরা একটাই প্রশ্ন খুঁজছি যে ও মৃত্যুর পরে এসে আমাদের কেন ভয় দেখাচ্ছে, কেন আমাদের সাথে এরকম করছে ও। তখন সবাই বলল, চল আমরা না আমাদের যে গ্রামের পাশকুড়ায় একটা কালী মন্দির আছে, বললো চল ওই কালী মন্দিরে গিয়ে আমরা ব্রাহ্মণকে বলি যে এরকম মারা গেছে, এরকম কেন হচ্ছে। তখন বললাম চল তাহলে। তারপরের দিনকে শনিবার ছিল, শনিবার দিনকে ব্রাহ্মণ থাকে অনেকটা সময়, মন্দিরে পুজো হয়। তো আমরা শনিবার দিন সকালবেলা সবাই স্নান টান করে যাই। তো পুজোর শেষে ব্রাহ্মণ মশাইয়ের সাথে কথা বলি, তখন ব্রাহ্মণ মশাই বলল যে ও
এমনিতে যখন বেঁচে ছিল তখন ও একঘেয়েমি ছিল, মানে ও কি বলবো, মানে কারোর কথা তো শুনতো না। তো ও নিজে নিজে কেন সুসাইড করেছে আগে জানতে হবে তার কারণটা, যে ও কেন সুসাইড করলো, তারপর এর চিকিৎসা হবে। তো আমরা বললাম ও না একটু পাগল পাগল টাইপের ছিল। এবার কাকু কাকিমার সাথে থাকতো, মানে ওর মা বাবাও তো বৃদ্ধ, ও মা বাবার সাথেই থাকতো, যাক আমরা কাকু কাকিমা বলে ডাকি। তো ও নিজে নিজেই কোনো একটা কারণে গলায় দড়ি দিয়েছে। তখন ব্রাহ্মণ মশাই বলল যে কোনো কারণ ছাড়া একটা ছেলে যতই পাগল হোক, ও নিজের পাগল তো নিজের ভালোটাও বোঝে, ও গলায় দড়ি দিল কেন দিল? আগে ওর বাবা মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে ও যখন একা হয়ে গেছিল, তোমাদের সাথে মিশতো না, কথা বলতো না, তাহলে ও একা যখন ছিল, ও কোনো রকম কিছু ওর মধ্যে পরিবর্তন ও মা বাবা কি কখনো লক্ষ্য করেছে? আমরা তখন বললাম যে না, কাকু কাকিমা তো আমাদের এরকম বিষয় নিয়ে কিচ্ছু বলেনি। বললো যাও গিয়ে এগুলো আগে জেনে তারপর আমার কাছে আসবে। তো ব্রাহ্মণ মশাই আমাদেরকে ওনার ফোন নাম্বারটা দিলেন। আমরা সোজা আমাদের বন্ধুর বাড়ি যাই, মানে যার সাথে এগুলো হয়েছে। তো কাকু কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে কাকিমা, ও তো আমাদের সাথে কথা বলতো না, প্রায় মাসখানিক আমাদের সাথে পুরো বন্ধুত্ব নষ্ট করে দেয়, আমরা ওর কোনো খোঁজ খবর নিতাম না। তুমি তো জানো, তুমি যখন বাজার দোকান থেকে আসতে ওর কথা জিজ্ঞাসা করতাম, ওর মধ্যে কোনো রকম পরিবর্তন তুমি কি দেখেছো? তখন কাকিমা বলল, পরিবর্তন বলতে দেখ বাবা, ও তো কারোর কথা কোনোদিন ছোট থেকে শুনিনি, ও যেটা ভালো বুঝতো ও সেটাই করতো। আর পরিবর্তন বলতে একদিন সন্ধেবেলা ও বাইরে বেরিয়েছিল, ও তো এমনি বাইরে বেরোতো না, তোদের সাথে মিশতো না, বাড়িতেই থাকতো, বাইরে বেরিয়েছিল। তারপর রাতের বেলা ওর ঘর থেকে না খুব মাংস পচা, মানে মানে কি বলবো, একটা বিচ্ছিরি আষ্টে দুর্গন্ধ ওর ঘর থেকে রাতের বেলা বেরোতো। তো আর শুধু বলতো আমি প্রেম করব, আমি বিয়ে করব, আমি একটা মেয়েকে দেখেছি, আমার পছন্দ হয়েছে, আমি মেয়েটার সাথে কালকে কথা বলতে যাব। ওর এই জিনিসটা আমি আগেই বলেছি ঘটনার মধ্যে, যে ওর প্রেম করার খুব ইচ্ছে, মানে ও প্রেম করবে, ও কাউকে ভালোবাসবে। তো ও পাগল, ও কারোর কথা শোনে না, ওকে কে ভালোবাসবে, ও সেইটা বুঝতো না, ওর শুধু মনের, ও তো কাউকে মানতো না, শুধু ওর একটাই আশা আকাঙ্ক্ষা ছিল যে ও বিয়ে করবে, ও জীবনে কাউকে বিয়ে করবে, হ্যাঁ প্রেম করবে, মানে ওর শুধু একটাই কথা, এছাড়া ও কারোর কথা শুনতো না, আর কোনো বিষয় নিয়ে বেশি আলোচনা করতো না। তখন ওই কাকিমা বলছে রাতের বেলা যখন আষ্টে গন্ধ বেরোতো, তখন আমি ওকে অনেকবার বলেছি, কি রে ঘরের মধ্যে এরকম আষ্টে গন্ধ বেরোয় কেন, কিছু কি এনে রেখে দিয়েছিস নাকি, পচা পচা এরকম রাতের বেলা রাত হলেই গন্ধ বেরোয়? ও তখন হাসতো আর বলতো পচা পচা গন্ধ বেরোবে তো তোমরা আসবে না বলে আমি ঘরের মধ্যে একটা জিনিস রেখে দিয়েছি, ওই জন্য পচা পচা গন্ধ বেরোয়, তোমরা আমার ঘরে কেউ ঢুকবে না, বেরো বেরো এখান থেকে। ও আমাদের সাথে এরকম করে বের করে দিত। জানি না, দিনের বেলা কিন্তু কিছু গন্ধ পেতাম না, ওর ঘর আমি ঝাড় দিতাম, মুছতাম, কিন্তু রাতের বেলা বেরোতো। তখন আমরা বললাম বাবা এ তো অদ্ভুত ধরনের ঘটনা কাকিমা, তুমি বলছো, আগে তো তুমি এইসব কথা বলনি, ও যখন বেঁচে ছিল তখন তোমার সাথে এত দেখা হতো, তখনও তুমি বলনি। তখন কাকিমা বলে কি বলবো বলতো, আমার মন মানসিকতা ভালো থাকতো না, ও তো একটা বদ্ধ পাগল, ও কথা আমি কি বলবো, ও তো এমনিতেই আমাদের ঘরে ঢুকলে বেরো বেরো বেরো, মানে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিত, কখন ভালো লাগতো তখন মা মা করে কোলে এসে জড়াতো, কিন্তু কিছু বুঝতেই পারতাম না। তো আমরা যতদূর শুনলাম কাকিমার কাছ দিয়ে, আমরা ব্রাহ্মণ মশাইকে ফোন করি, করে ব্রাহ্মণ মশাই বলল যে তোমরা একটা কাজ করো, তোমরা আমার বাড়ি এসো। ব্রাহ্মণ মশাই জানি না উনি আমাদের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেয়নি, কিন্তু আমাদের উনি অনেক সাহায্য করেছে অনেক বিষয় দিয়ে। যখন ব্রাহ্মণ মশাইয়ের কাছে গেলাম, ব্রাহ্মণ মশাইকে বললাম, তখন ব্রাহ্মণ মশাই বলল একটা কাজ করো, ও বাড়িতে যেই চাদরটা শেষ রাতে ও শুয়েছিল সেই চাদরটা ওর মায়ের কাছ থেকে নিয়ে আসো, ধোয়া হোক বা না ধোয়া হোক, কাঁচা হলেও চলবে না হলেও চলবে, ও তো লাস্ট ব্যবহার করেছে, ওই চাদরটা নিয়ে আসো। তো সেরকম ভাবে আমি দীপুকে পাঠাই, দীপু যায়, গিয়ে ওর বাড়ি থেকে ওর মায়ের কাছ থেকে চাদরটা নিয়ে আসে, ওর মা কেচে পরিপাটি করে গুছিয়ে রেখেছিল চাদরটা। তো চাদরটা আনতে ওই ব্রাহ্মণ মশাইয়ের অনেক ক্ষমতা সেদিন দেখলাম, লোকের মুখে গ্রামে আগে অনেক শুনেছিলাম। তখন ব্রাহ্মণ মশাই বলল যে রাতের বেলা ওই ছেলেটির মা যে আসতে গন্ধ পেত, বাড়ির মধ্যে একটা পেট থাকতো, একটা আত্মা,
যেটা ও শ্মশান থেকে নিয়ে আসে। এবার শ্মশান থেকে নিয়ে আসে বলতে বিষয়টা হচ্ছে, ও যখন শ্মশানে গিয়ে বসেছিল, জেঠিমাকে যেদিন পোড়ানো হয়েছিল পাড়ার, কারণ ব্রাহ্মণ মশাইকে সব কিছু বলি, ব্রাহ্মণ মশাই বলে সেদিনকে যখন মাঝরাতে ও সেই যেখানে চিতা পড়ে চিতার উপর ও বসেছিল জল কাদার মধ্যে ওই চিতার ছাই মেখে, সেই দিন ওখানে কোনো একটা দুষ্ট পেত, একটি অল্প বয়সী কুমারী মেয়ে যে মারা গেছিল, তার আত্মা ওই শ্মশানে ঘুরছিল। আর ওর সাথে ও যেহেতু সবসময় বলতো, তোমরাই বলেছো যে প্রেম করব, বিয়ে করব, জীবনের একটাই আশা আকাঙ্ক্ষা শখ ছিল, যেটা হচ্ছে ও প্রেম করবে, ও বিয়ে করবে সুন্দরী একটা মেয়েকে। তো ওর জন্য ও সাথে ওই পেত আত্মাটা আসে। আর পেত আত্মাটা দিনের বেলা ওর সাথে থাকতো না, দিনের বেলা অন্যত্র চলে যেত, রাতের বেলা ওর কাছে আসতো। যার জন্য ওই পেত আত্মাটার গায়ের যে পচা মাংস গলা পুড়ে গেছে, তো ওর পচা গলা দেহর যে গন্ধ, এখন সেই পেত আত্মা কিভাবে মরেছে না মরেছে সেটা আমাদের জানা নেই বিষয়টা, কিন্তু সেই পেত আত্মাটা রাতের বেলা থাকতো। আর ওই পেত আত্মাই ওকে সঙ্গী করে নিয়ে গেছে। পেত আত্মাটা একা একা ঘুরছিল, আর ও ছিল পাগল। ও রাতের বেলা শ্মশানে গিয়ে বসেছিল, আর ওকে পেত আত্মাটা ধরে নেয়। আর ধরে নেয় যখন, যতদিন ও বাঁচা ছিল, এবার বাঁচা অবস্থায় ওর সাথে কি কি হয়েছে সেটা ওই বলতে পারতো, সেটা আমি বলতে পারবো না। যে ওই 1 মাস ও কিভাবে বেঁচে ছিল, কি কি ওর সাথে সেই পেত আত্মা করতো, ওর সাথে কি কি ঘটেছে সেটা ও ভালো জানে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এইটুকুনি বলতে পারি যে ওই দুষ্ট পেত আত্মা ওকে সাথে করে নিয়ে গেছে, ওকে গলায় দড়ি দিতে বাধ্য করেছে, যার জন্য ও গলায় ফাঁস দিয়ে সুসাইড করেছে। কারণ ওই যে কুমারী মেয়ের আত্মাটা একা একা মৃত্যুর পর ও ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছিল, ও তো চাইছিল একটা সঙ্গী, আর সেরকম ভাবেই ওকে পেয়ে যায়, কারণ ওর মেয়েদের প্রতি একটা লোভ ছিল, ওকে পায় আর ওকে সাথে করে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। এটাই ছিল ঘটনা। তবে দর্শক বন্ধুরা, আজকে আমি শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই শ্মশান কবরস্থান এগুলো নিয়ে অনেকে না খিল্লি করে, অনেকে বলে শ্মশানে ভূত থাকে না, অনেকে বলে যে হ্যাঁ শ্মশানে ভূত থাকে না, শ্মশানে গিয়ে বসে থাকবে কি শান্তি, হতে পারে। কিন্তু যদি তুমি আমাবস্যা যোগে যাও, সেই যোগটার সময় শ্মশানে কিন্তু খারাপ আত্মা দেখা যায়। এই ঘটনা আমি তোমাদের অন্য কোনো দিন বলবো, এটা বাস্তবে আমার এক নিজের খুব কাছের একজন লোকের সাথে ঘটেছে। সেও এরকম বাড়িতে অশান্তি ঝামেলার জন্য গিয়ে না প্রায়শই শ্মশানে সন্ধ্যেবেলায় গিয়ে বসে থাকতো। মানে শ্মশানে বলতে শ্মশানের মধ্যে যেখানে মরা পড়ে ওখানে না, অ্যাকচুয়ালি শ্মশানের ওখানে তো গঙ্গার ঘাট থাকে, ওই গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকতো। তার সাথেও এরকম ঘটনা ঘটেছে, সে নিজের চোখে দেখেছে যে শ্মশানে খারাপ জিনিস থাকে। কারণ শ্মশানে কিন্তু যে আমাদের রক্ত মাংস শরীর, তার শেষ কাজ কিন্তু শ্মশানে গিয়েই হয়। কারণ মৃত্যুর পর কিন্তু শরীরটা মারা যায়, মানে আত্মা কিন্তু কখনো মরে না, সে আত্মা কিন্তু সাথে সাথে শ্মশান পর্যন্ত যায়। তাহলে কেন, যদি আত্মা শ্মশান পর্যন্ত না যায়, তাহলে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে মানে একটা কথা কথিত আছে যে মৃত্যু মারা গেলে মানুষকে শ্মশানে যখন নিয়ে যাবে, সেই ডেড বডিটাকে যখন সৎকার হবে পুড়িয়ে দেবে, তারপর ওইখান থেকে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তখন পেছনে তাকাবে না। পেছনে তাকালে তার আত্মার সাথে 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 চলে আসে, কারণ তার আত্মা কিন্তু মরে না। যে কোনো মানুষের আত্মা কিন্তু কখনোই মরে না, মরে হচ্ছে শরীর। তো সেরকম ভাবে ভাইয়ের সাথেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছে। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা আশা করি তোমাদের বুঝাতে পারলাম। বিষয়টা বুঝলে, শেষ পর্যন্ত শুনতে বলেছিলাম এই কারণে যে যারা এরকম করো, বাবা মায়ের কথা শোনো না, একঘেয়েমি তোমাদের লাইফ ভাবো, তোমরা তোমাদের মন মর্জি মতো কাজ করো, আজ থেকে যদি এরকম কেউ শুনে থাকো ঘটনাটা করো না। কারণ সবসময় ভাববে তুমি তোমার জীবনে তুমি একা না, তোমার সাথে তোমার বাবা মা বোন ভাই বন্ধু বান্ধব অনেক কেউ জড়িত আছে, তুমি কিন্তু একা না। আমরা ভাবতে পারি যে আমরা স্বাধীন মানুষ, আমরা এখন স্বাধীন, যা খুশি করব,
করো, কিন্তু সবকিছু একটা গণ্ডির মধ্যে রেখে, কারণ সবার সাথে সবাই কিন্তু জড়িত থাকে, কেউ কিন্তু একা না। তো চলো, আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। দর্শক বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, ঘটনা শেয়ার করবে, ডিএম করবে, ভয়েস মেসেজ করবে বাংলা, হিন্দি, ইংলিশে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে অ্যাড করো, করে আমাকে তোমরা জানাও। আমি সময় মতো তোমাদের সাথে কথা বলে আমার প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেল করেও ঘটনা পাঠাতে পারো। আর সোনা বসাক 14 হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, ওখানেও তোমরা ডিএম বা ভয়েস মেসেজ করে আমাকে শেয়ার করতে পারো তোমাদের ঘটনা। আজকে যাব, সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়।